শহরে রাতের অন্ধকার ছেয়েছিল। সবদিক শুনশান, শুধুমাত্র পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছিল। এক বিখ্যাত বক্সার রমেশ ঠাকুর নির্মমভাবে খুন হয়েছিল। তার লাশটা তারই বাড়ি থেকে পাওয়া যায় এবং তার গায়ে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। গোয়েন্দা বিজয় কুমারকে মামলাটি দেওয়া হয়েছিল। বিজয়কে শহরের সবচেয়ে তীক্ষ্ণ ও বুদ্ধিমান গোয়েন্দা হিসেবে বিবেচনা করা হতো। তিনি ঘটনাস্থল খুবই নিবিড়ভাবে পরিদর্শন করেন। বাড়িতে কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন ছিল না, এর অর্থ হতে পারে রমেশ খুনিকে চিনত। বিজয় রমেশের ঘনিষ্ঠ লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে সন্দেহ পড়ে রমেশের ম্যানেজার রাকেশ সিংহের ওপর। রাকেশ জানায় যে রমেশ শেষ ম্যাচ হেরে যাওয়ার পর থেকে খুব বিষণ্ণ ছিল, কিন্তু এটি কোনো পোক্ত সূত্র ছিল না। পরবর্তী সন্দেহভাজন ছিল রমেশের প্রতিদ্বন্দ্বী বক্সার করণ বর্মা। করণ ও রমেশের মধ্যে সবসময় কঠোর প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু করণের কাছে হত্যার সময়ের নির্ভুল প্রমাণ ছিল। তদন্তের সময় বিজয় রমেশের ঘরে একটি লুকানো ক্যামেরা পান। তাতে কিছু ভিডিও রেকর্ডিং ছিল যেখানে রমেশ ও তার গার্লফ্রেন্ড প্রিয়ার মধ্যে তর্ক হচ্ছিল। তর্ক খুব তীব্র ছিল এবং তাতে রমেশ প্রিয়াকে প্রতারণার অভিযোগ করছিল। বিজয় প্রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। সে স্বীকার করে যে সে রমেশের সাথে ঝগড়া করছিল, কিন্তু সে খুনের অভিযোগ অস্বীকার করে। বিজয়ের মনে হয়েছিল প্রিয়ার কথাগুলোতে সত্যতা নেই। তিনি প্রিয়ার মোবাইল ফোন পরীক্ষা করেন এবং দেখেন যে খুনের রাতে প্রিয়া অনেকবার একটি অজানা নম্বরের সাথে যোগাযোগ করেছিল। বিজয় সেই অজানা নম্বরটি ট্র্যাক করেন এবং দেখেন যে সেই নম্বর রমেশের পুরনো বন্ধু ও কোচ ধীরজ শর্মার। যখন বিজয় ধীরাজকে গ্রেপ্তার করেন, তখন শহরে আরেকটি খুন হয়। এই খুনও রমেশের মতোই নির্মমভাবে করা হয়েছিল। এখন বিজয়ের সামনে আরেকটি রহস্যময় খুনের ঘটনা ছিল। বিজয় ভাবছিলেন, ধীরাজ কি নির্দোষ ছিল? তাহলে কি রমেশের খুনি অন্য কেউ ছিল? বিজয় বুঝলেন বড় কিছু এর মধ্যে লুকিয়ে আছে। তিনি রমেশের পুরনো ঝগড়া ও বিতর্কগুলো তদন্ত করতে শুরু করেন। তিনি জানেন যে রমেশের এক পুরনো শত্রু সোনিয়া, যিনি একসময় বক্সার ছিলেন, রমেশের বিরুদ্ধে অনেক বছর ধরে প্রতিশোধের আগুন পুষে রেখেছিলেন। বিজয় সোনিয়াকে ট্র্যাক করেন এবং দেখেন যে খুনের সময় সে শহরে ছিল। সোনিয়া স্বীকার করেন যে তিনি রমেশের খুনের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি সেই খুন করেননি। তিনি তার এক ঘনিষ্ঠ সাথী রবি, রমেশের পুরনো প্রতিপক্ষের নাম নেন। রবিকে গ্রেপ্তার করা হয় এবং সে দুই খুনের কথা স্বীকার করে। ধীরাজ ও প্রিয়াকেও রমেশের খুনের পরিকল্পনার জন্য গ্রেপ্তার করা হয়। বিজয় মনে করেন যে মামলা সমাধান হয়ে গেছে, কিন্তু একদিন বিজয়কে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। সেই কণ্ঠ বলল, তুমি ভুল লোকদের গ্রেপ্তার করেছ, আসল খুনি এখনো বাইরে ঘুরছে। বিজয় হতবাক হয়ে যান। তিনি কি সত্যিই ভুল পথে তদন্ত চালিয়েছিলেন? বিজয় আবার মামলার ফাইলগুলো খোলেন এবং প্রতিটি সূত্র নতুন করে পরীক্ষা করেন। তিনি একটি চাঞ্চল্যকর সূত্র খুঁজে পান। রমেশের বাড়ির কাছে একটি সিসিটিভি ক্যামেরা ছিল। বিজয় সেই ফুটেজ মনোযোগ দিয়ে দেখেন এবং দেখেন যে খুনের রাতে একজন রহস্যময় ব্যক্তি রমেশের বাড়ির আশেপাশে ঘুরছিল। বিজয় সেই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করেন, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। বিজয় তার দল নিয়ে সেই ফুটেজ পরিষ্কার করেন এবং অবশেষে সেই ব্যক্তির মুখ শনাক্ত করেন। সে রমেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বিক্রম ছিল। বিক্রম রমেশকে অনেক বছর ধরে ঈর্ষা করত, কারণ রমেশ তার বক্সিং ক্যারিয়ার শেষ করে দিয়েছিল। বিজয় বিক্রমকে গ্রেপ্তার করেন এবং সে পুরো পরিকল্পনার কথা স্বীকার করে। সে জানায়, বক্সিং ক্যারিয়ার শেষ হওয়ার পর থেকে তার মদে আসক্তি হয়ে যায়। একদিন আমি মদ খেতে গেলাম, সেখানে আমি এই দুজনের কথা শুনলাম। এরা রমেশের খুনের পরিকল্পনা করছিল। তখন আমি তাদের সাথে দেখা করি এবং হুমকি দিলাম, তোমরা শীঘ্রই রমেশকে খুন করো,
নইলে আমি তোমাদের পরিবার ও পুলিশকে জানিয়ে দেব যে তোমরা রমেশকে খুন করতে যাচ্ছ। সেই সময় এরা বুঝতে পারেনি আমি কে এবং কেন আমিও রমেশকে খুন করাতে চাই। এরা অনেকবার রমেশকে খুন করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং ভয় পেয়ে যায়। অবশেষে আমি নিজেই রমেশকে খুন করি এবং এরপর আরেকজনকেও খুন করি যাতে রমেশের ঘটনা জটিল থাকে। বিক্রম পুনরায় সোনিয়া ও রবিকে হুমকি দিয়েছিল যে তারা গ্রেপ্তার না হলে সে তাদের পরিবারের জীবন ধ্বংস করে দেবে আর মেরে ফেলবে। তারা ভয় পেয়ে গেছিল এবং গ্রেপ্তার হয়েছিল যাতে আসল খুনি লুকিয়ে থাকে। একটি অজানা নম্বর থেকে ফোন এসেছিল। সেই ফোনটি ছিল বারের মালিকের, যিনি বিজয়কে ফোন করেছিলেন। বিক্রম তাকে মেরে ফেলার হুমকি দিত এবং বিনামূল্যে মদ খেত, যার কারণে বারের মালিক বিক্রম থেকে বিরক্ত হয়েছিল। এই সমস্যা থেকে বাঁচার জন্য তিনি বিজয়কে ফোন করেছিলেন। বিজয়ের বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের কারণে এই রহস্যময় খুনের মামলা সমাধান হয়ে গেল। শহরটি শান্তির শ্বাস নিল এবং অর্জুনের আত্মাও ন্যায় পেল। এইভাবে একজন তীক্ষ্ণ গোয়েন্দার কারণে আরেকটি রহস্যের পর্দা উঠল এবং ন্যায়ের জয় হল। এই ঘটনাটি দেখিয়েছে যে ঈর্ষা একটি এমন আগুন যা ব্যক্তির ভিতরে তাকে জ্বালিয়ে দেয় এবং অন্যদের খুন করতে বাধ্য করে। ঈর্ষার অনুভূতি মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে আপনজনকেও ক্ষতি করতে দ্বিধা করে না। যখন মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে, মানুষ সঠিক ও ভুলের পার্থক্য ভুলে যায়। ঈর্ষার আগুন এতটাই বিপজ্জনক যে এটি শুধুমাত্র সম্পর্ক নয়, মানবিকতাও ধ্বংস করে দেয়। যখন আমরা অন্যদের সাফল্যে ঈর্ষা না করে অনুপ্রেরণা অনুভব করি, তখন আমরা আমাদের সাফল্যের পথে অগ্রসর হই। ঈর্ষা থেকে বাঁচতে নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন এবং নিজের লক্ষ্যগুলির দিকে মনোনিবেশ করুন। আজকের গল্প এখানে শেষ হয়। আবার নতুন গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।